ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি দর্শক। প্রায় ইরানের যে ইসলামিক বিপ্লব তারা বলে, সেই বিপ্লবের মাধ্যমে তারা যেটি ইরানকে মুক্ত করেছিল, রেজা শাহ পাহলেভি নামে একজন সেখানকার সম্রাট ছিলেন। সেই সম্রাট ব্রিটিশদের কাছে সব তেল দিয়ে রেখেছিলেন, অর্থাৎ ইরানের সব কিছু ব্রিটিশদের হাতে ছিল এবং তেল থেকে শুরু করে তখন ব্রিটিশরা মোটামুটি রুল করছে। সেই জায়গা থেকে একটা সময় আস্তে আস্তে জনরোষ, জনক্ষোভ এবং বিপ্লব সৃষ্টি করে। সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন রুহুল্লাহ খোমেনি। খোমেনি হলো খোমেইন নামে একটি শহর আছে, একটা এলাকা, সেই এলাকার মানুষদের নামের পেছনে খোমেনি বলে। এবং পরে ৩৭ বছর আয়াতুল্লাহ খোমেনি, যিনি মারা গেলেন, তিনি লিড করেছেন। আয়াতুল্লাহ খোমেনি অনেক ধরনের সিদ্ধান্ত আছে যেগুলো ফর দ্য সেক অফ গড, ফর দ্য সেক অফ পিস, ফর দ্য সেক অফ কনস্টিটিউশন, এই ধরনের কথা বলে ঠিক করা হয়েছে, যেগুলো তার সমালোচনা চলতেই পারে। কিন্তু আপনি ভেনেজুয়েলার একজন রাষ্ট্রপতিকে টুক করে তুলে নিয়ে যাবেন, আপনি আলোচনার কথা বলবেন, বলে যখন একটা বিল্ডিংয়ের সবগুলো প্রধানরা এসে জড়ো হলো, তখন আপনি ওই বিল্ডিংয়ের উপর বোম মেরে দিলেন। এই জায়গাগুলো সাধারণ মিডিয়াতে আমরা কতটুকু আনতে পারি জানি না। আয়াতুল্লাহ খোমেনির জন্য আমার শোক থাকবে, যদিও আমাদের দেশ হয়তোবা জিও পলিটিক্যাল কারণে এই পথে যাচ্ছে না। তবে আমি আয়াতুল্লাহ খোমেনির কোনো আইনগত দিক থেকে না, আয়াতুল্লাহ খোমেনির যে দাঁড়িয়ে থাকার সাহস, এই সাহসকে সম্মান জানিয়ে তার প্রতি শোক জানিয়ে শুরু করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমাদের আজকের বিষয় যুক্তরাষ্ট্রের আগ্রাসন। আমাদের সঙ্গে রয়েছেন ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন আনোয়ার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, সীমা অতিক্রম করেছে ট্রাম্প নেতানিয়াহু, হুঁশিয়ারি তেহরানের। ইরানে চলছে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি, অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা আলী রেজা আরাফির নাম ঘোষণা। মধ্যপ্রাচ্যে 27 মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি হামলা অব্যাহত, ইরানে একদিনে 1200 বোমা ফেলার দাবি। পাকিস্তানে মার্কিন কনসুলেট ভাঙচুর, নিহত 9। শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন, জ্বালানি তেল বিক্রি প্রতিদ্বন্দ্বী মনে করে রিয়াদ। এবং বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কিছু গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু, পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানের বাতিল ফ্লাইট পুনর্নির্ধারণ, জানালেন বিমান প্রতিমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন। আমরা আলোচনায় যাব। হাফিজ খান সোহেল দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রসেসটা অনেক শক্তিশালী। যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক প্রসেসটা নিজের দেশে খুব শক্তিশালী বলেই অন্যের দেশে অনেক অন্যায় কাজ করলেও, অনেক রাশিয়া, চীন যেমন, তাদের দেশে তাদের লেজিটিমেট নাই ল, যে কারণে তারা এই ধরনের কাজে যেতেও পারে না, যুক্তরাষ্ট্রকে থামাতেও পারে না। এই যে একটা অদ্ভুত জিও পলিটিক্যাল জায়গা, যে যুক্তরাষ্ট্র ওইখানে ন্যায় করছে, এখানে এসে অন্যায় করছে, কিন্তু তাদের প্রতিপক্ষ যারা রাশিয়া, চীন বা অন্যান্য দেশ, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে তাদের দেশে, তাদের মানুষের কাছে তাদের লেজিটিমেসি নাই, কিন্তু তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো রিসার্চ নাই। এই যে অসমতা, এই অসমতা আসলে কিভাবে চলবেই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে যারা দেখছেন তাদেরকে, এবং আমার যে সহযোগী আলোচক তাকে ধন্যবাদ। আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ আমেরিকা। আমেরিকার 200 বছর বা 300 বছরের যে গণতান্ত্রিক স্ট্রাকচার, এটা পৃথিবীর কোথাও নেই। আমাদের 50টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের যে স্বতন্ত্রভাবে গভর্নর হয়, মেয়র হয়, এবং তারা স্বতন্ত্র, তাদের আন্ডারে পুলিশ, মিলিটারি সব তাদের আন্ডারে। ফেডারেল ইজ ডিফারেন্ট। আপনি হয়তো রিসেন্টলি একটা জিনিস খেয়াল করবেন, সুপ্রিম কোর্টে কিন্তু আমাদের যে 9 জন বিচারপতি আছে, হ্যাঁ, যে বিচারপতি আছে, মেজরিটি কিন্তু রিপাবলিকান মনোনীত বিচারপতি। কিন্তু দেখেন আইনের শাসন দেখেন, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্কগুলো ধরেছে একতরফাভাবে,
সুপ্রিম কোর্ট সেটা বাতিল কিন্তু করেছে। বাতিল করে দিয়েছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। কিন্তু ওই শুল্কগুলো ধরে যে চুক্তিগুলো বাইরের দেশের সঙ্গে করছিল ওই চুক্তিগুলো বাতিল করে নাই, এটাকেই অন্যায় বলে। আপনার আমেরিকানরা সবসময় মনে রাখবেন, কনস্টিটিউশন অনুযায়ী তাদের দেশের স্বার্থ পরিপন্থী কিছু হলে তারা ওটা করবে না। আর তারপরে কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেকটা এত ডেমোক্রেসি, এত স্বায়ত্তশাসন, যার কারণে আমেরিকা আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন না। It's very বাইরের important. থেকে সেখানে কোনো গোয়েন্দা তৎপরতা চালানো টাফ। প্রশ্নই আসে না। আপনি দেখেন আজকে যে ইরানে যে ঘটনাটা ঘটলো, আমার তো ধারণা ছিল ইরানের গোয়েন্দা সংস্থা খুব স্ট্রং বা তারা যেটা বলে, কিন্তু তার একটা বিল্ডিংয়ে আমেরিকা বোম মেরে সবাইকে এরকম একটা ঘটনা এটা ঘটে। এটা কিন্তু গোয়েন্দা তত্ত্ব বা তথ্যর চেয়েও এটা কিন্তু কৌশলটা বেশি ইয়ে করেছে, কারণ তারা আন্ডার টেবিলে একটা প্রস্তাব দিয়ে পাঠিয়েছে যে এইটির সমাধানটা দ্রুত দেন। তারপর সব হেডরা বলেছে আমাদের সুপ্রিম লিডারের কাছে যেতে হবে, যেভাবে ইয়েকে ওই ভেনেজুয়েলার তাকেও একসাথে এনে ওখান থেকে তুলে তাহলে নিয়ে আপনি তো এটা জানেন। এটা একটা অদ্ভুত কৌশল। না না, আপনি এবং- কৌশলটা আপনার বোঝা উচিত ছিল না। না, এই কৌশলটা ওই যে এই কৌশলে ওই যে খোমেনিরা আমরা বুক দিব পিট দিব না, কিন্তু আমেরিকা তো বলছে যুদ্ধে কোনো আইন নাই, এই কারণে তো 2 সপ্তাহ সময় নিয়ে পরের দিনই পরের রাতেই ইন্টারন্যাশনাল ল বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল ল তো যুক্তরাষ্ট্রের জন্য না, অন্য দেশের জন্য। আমি জানি না, আমি আসলে যুক্তরাষ্ট্র যেটা করছে এই স্যাটায়ারের মতোই। আমি যেটি জানতে চাই যে এই আসলে যুক্তরাষ্ট্রের কিছু সিস্টেম আছে, যেমন তারা ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে যে আলোচনায় যায়, যেভাবে যে ইয়ে করে, যেমন আপনি জানেন যে প্রচণ্ডভাবে মেক্সিকোকে চাপ দিচ্ছে ড্রাগস নিয়ে, সেখানে ড্রাগসের অনেক গ্যাং আছে, এই গ্যাংগুলো কিন্তু আমেরিকায় তৈরি করে। এই যে অদ্ভুত যে রাজনীতির এই জায়গা থেকে মানে এই মিডল ইস্টের এখন ইরান সবগুলো দেশকে আক্রমণ করছে। ইরান এখন হলো মানে আক্রান্ত বাঘের মতো, সে নিজে মরে যাবে বা সবাইকে যতটুকু পারা যায়। এই পরিস্থিতির আসলে মানে আসবে কে সামনে এটাকে শান্ত করার জন্য? আমার তো মনে হয় যে জিও পলিটিক্স অনুযায়ী সারা ওয়ার্ল্ড যদি আগায় না আসে, এটা তো আপনি কিভাবে থামাবেন? আমেরিকা তো তার কাজ করবেই। আর আমেরিকা সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমেরিকা যে পাওয়ারফুল বা তাদের যে স্ট্রাকচার অফ আর্মস অ্যান্ড অল আদার থিংস ইজ আনবিলিভেবল। এটা অনেকে আপনারা জানেন কি না জানি না, আমি জানি এটা আনবিলিভেবল। এটা বলেন না আমাদের শুনি। এটা আপনি সারা ওয়ার্ল্ডের আমেরিকার যে আর্মস, বিশেষ করে ড্রোন বলেন, টেকনোলজি বলেন, সাইবার সিকিউরিটি বলেন, স্টাপ অফ দ্য লাইন। অনেকে বলে চীন অমুক, না, ন না। স্টাপ অফ দ্য লাইন। এবং ওদের যে যুদ্ধ বিমান বলে, এখন যে যুদ্ধ দেখছেন কেমনে হচ্ছে, উপর দিয়ে, নিচের কোনো খবরই নেই। আপনি সমস্ত নেতাদেরকে মানে শেষ করে দিচ্ছেন। তার মানে কি? দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। আর আমার কোশ্চেন হলো যে ইরান এত বড় একটা দেশ, এত আমেরিকার সাথে তারা সমানে সমানে তাদের জিনিস আগিয়ে নিচ্ছে, তাদের তো এগুলো হিসাব করা উচিত ছিল। আসলে কি সমানে সমানে এগিয়ে নিচ্ছিল, নাকি ওই যে এক ধরনের বাক্য আছে যে ভাই আপনি কি এখনো আগের মতো পকেট মারেন, এই শব্দটা বললে ইরানের কি উত্তর দেওয়ার থাকে? এখন তো দেখতেছি যে এর আগে কয়দিন আগে হামাসের একটা লিডার ওখানে মারা গেল। ওই আপনার হামাসের চূড়ান্ত যে লিডারগুলো কিন্তু ইরানেই মারা গেছে এই ইসরায়েলের অ্যাটাকে। এখন যা দেখতেছি এটা তো আমার কাছে মনে হচ্ছে কাগজে বাঘের মতো। মানে আপনি ঘটনা ঘটে গেল, এখন আপনি করছেন ঠিক আছে, কিন্তু আগেই প্রিকশন নেওয়া উচিত ছিল। আর আমেরিকা, আপনাকে আমি বলি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইজ আনপ্রেডিক্টেবল। সকালে একটা বিকালে, এটা দ্যাটস দ্য ওয়ে হি ইজ লাইক দ্যাট। আমেরিকান পিপলরা এটা মেনে নিচ্ছে। তারা নির্বাচিত করছে, সে তো ইলেক্টেড প্রেসিডেন্ট, আর রিপাবলিকানরা তো তাদের ভোট দিয়ে এনেছে। সুতরাং আনটিল হি ইজ ইন পাওয়ার, হি ইজ এক্সিকিউটিং হিজ এক্সারসাইজ। সো এখন ওয়ার্ল্ডকে এক হইতে হবে। আর সবচেয়ে বড়, আচ্ছা, আমি একটা জিনিস, আমরা বাইরের থেকে অনেক কিছু, আমরা তো আমাদের জানার ভুল থাকতে পারে, আমরা যেটা জানি যে আমেরিকান যে প্রেসিডেন্ট সে তার সময় যে যে বিষয়গুলো বাস্তবায়ন করেন, এটি আসলে যে তার তৈরি করা তা না, এটা একটা মানে বাঞ্চ অফ স্ট্রাকচার তৈরি করা থাকে যে এই সময়টা এইটা, এই সময়টা এইটা। এবং তারা যেটা আমেরিকা যে স্টাইলটা নেয় সেটি হলো যে
10 বছর পরে ওই জায়গার মানুষ কি চিন্তা করবে সেটার আগে আমরাই এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিব যে ওরা চিন্তার আগে আমাদের বিষয়টা চিন্তা করবে। আমি বুঝাতে সিনেমা পারলাম বানায় কিনা। এরকম শুনেছি। আপনি 10 বছর বলছেন, আই থিঙ্ক ইটস কম। না, আমি একটা এক্সাম্পলেরই বললাম। আমেরিকা আগামী 50 or 100 ইয়ার্স কি হবে তাতে পলিসি তৈরি করা আছে, কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ইজ নট লাইক দ্যাট। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমেরিকান পলিসি নিয়ম কানুন সব ভেঙে দিয়েছে। সে তার মতো করে চলে, সে পলিটিশিয়ান না, সে হলো আপনার অনেকটা বলতে পারেন টকশো হোল, যে আমার কথা শুনতে হবে, বলতে হবে। হি ইজ লাইক দ্যাট। সে রেগুলার পলিটিশিয়ান, এবং সে যদি মনে করে এটা করবে সে করবে, এটা কেউ ঠেকাতে পারবে। কিন্তু আমেরিকান রেগুলার পলিসি মেকার যারা স্টেট ডিপার্টমেন্ট অল আদার্স, দে মেনটেন দ্য পলিসি, এভরিথিং তারা মেনটেন করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করেন না। সুতরাং আপনি ওইটার সাথে এটা মিলাতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে আজকে এটা করবে সেটাই করবে, এটা কেউ ঠেকাতে পারবে না। সো আমরা একটা আজব সিচুয়েশনের মধ্যে আছি। সো উই হ্যাভ টু মানে ডোনাল্ড ট্রাম্প যে এরকম সেটা তো অবশ্যই আমেরিকানরা জেনেই তাকে ভোট দিয়েছে। তার মানে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তারাও এটাকেই করেছে। মানে ডোনাল্ড ট্রাম্পকে আনাও হয়েছে এরকমই ঘটনা ঘটানোর জন্যই কিনা? না, এটার সাথে আপনার সাথে আমি একমত না। আমেরিকা, আমি জানতে চাচ্ছি, হ্যাঁ, আমেরিকাতে কেউ কাউকে আনাতে পারে না। আমেরিকা ইজ ভেরি পিওর। আনা বলতে সবাই মিলেই একসাথে চিন্তা করছে। আপনার আমেরিকান যে রুরাল দেশ, কান্ট্রি, মানে স্টেটগুলো আছে, এখানে আমি একটা বিষয় বলি, যেমন ধরেন আপনি এটা কিভাবে বলবেন যে ভারত সবচেয়ে বড় ডেমোক্রেটিক দেশ, এটা একটা অদ্ভুত দেশ যে দেশে মানুষ 3 বার ভোট দিয়ে নরেন্দ্র মোদী যে 2000 মানুষ পুরায় মারছে তাকে প্রধানমন্ত্রী বানায় রাখছে, আর আমাদেরকে বলে মৌলবাদী। তো এটার ব্যাখ্যা কি দিবেন? উনি তো লিগালি। অবশ্যই আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন আপনাকে ওটা মেনে নিতে হবে। আপনি আমেরিকাতে রুরাল স্টেটগুলোতে যারা আছে এডুকেশন লেভেল খুবই লো। ডোনাল্ড ট্রাম্প খুবই বুদ্ধিমান, সে জানে এক্স্যাক্টলি কোথায় হিট করলে সে ভোট পাবে। আর আমাদের ডেমোক্রেটিক দলের সবচেয়ে মারাত্মক ভুল হয়েছে এই জো বাইডেন লাস্ট মুহূর্তে সে যখন উইথড্র করে একে দিল, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহিলাকে দিলেন, এই কাজটা ঠিক করা হয়নি। এটা যদি ডেমোক্রেটিক প্রসেস উনি প্রথমেই সরে যেতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। কিন্তু জিনিসটাকে উনি এমন এক জায়গায় ছেড়ে দিয়েছেন যে দের ইজ নো অল্টারনেট। ডোনাল্ড ট্রাম্প তো বিপুল ভোটে জিতেছে, এবং মানুষজন এখনও আমেরিকা ইজ নট রেডি ফর ওমেন, দিস ইজ দ্য বাস্তবতা। কিন্তু আর আমেরিকাতে যেটা ঘটেছে এটা পিপুলস তাদের ভোটই সে এসেছে। সুতরাং সে জানে সে এটাই তার লাস্ট টার্ম, সে যা খুশি তাই করতেছে, বিকজ পিপুল ম্যান্ডেট দিয়েছে। যদিও আমরা অনেক কিছু তার সাথে একমত না। যেমন আপনি দেখেছেন আমাদের নিউ ইয়র্কের যে মেয়র নির্বাচিত হয়েছে মামদানি, হ্যাঁ, সে কালকে একটা বিবৃতি। হ্যাঁ, সে দেখেন আমেরিকার মতো জায়গায় একটা নিউ ইয়র্ক সিটির মেয়র এটা প্রোটেস্ট করছে। কোথায় ডেমোক্রেটিক পার্টির যারা অন্যান্য মেম্বার আছে তারা তো কিছু বলছে না। কোথায় আপনার রিপাবলিকান যারা হিউম্যান বিং বলে তারা তো কিছু বলছে না। কিন্তু দেখেন এই যে একটা বাচ্চা ছেলে, ওর মাত্র 33 না 34 বছর বয়স, ওর মধ্যে মানবতা আছে, ও ঠিক স্ট্যান্ড বাই করেছে, এবং কিন্তু ও ট্রাম্পের সামনেই বলেছে যেভাবে কথা বলেছে। আপনি দেখান তো আমাদের ডেমোক্রেট পার্টির মধ্যে কোন নেতাটা আছে এভাবে কথা বলতে পারে? তো ইলেকশনের আগে নেতানিয়াহুকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, স্টিল হি ইজ অন দ্যাট। সে কিন্তু ব্যাক করেনি, সে কিন্তু বলেনি যে আমি এটা করবো না, সে এখনো বলতে সেখানে আসলে আমি অ্যারেস্ট করবো। হুমায়রা, আমি একটু এখানে আসতে চাই যে আমাদের দেশে আমরা তো অনেক ঝামেলার মধ্যে আছি, এখানে এই যুদ্ধ নিয়ে আলোচনার জায়গায় যেতে হচ্ছে। বাংলাদেশের যে আজকের বিবৃতি, এই বিবৃতিটা সম্পর্কে আমি জানতে চাই। আমি বাংলাদেশের বিবৃতি নিয়ে, বাংলাদেশ যা দিয়েছে আমি দেশের নাগরিক হিসেবে সেটাকে সমর্থন করি, সে ব্যাপারে ঠিক। কিন্তু আমি আপনার পলিটিক্যাল কথা বলবো। হ্যাঁ, অবশ্যই, কারণ এখন তো আমরা এই আন্দোলন করে আসলাম, তো এই জন্য মন খুলেই বলেন। মন খুলে কথা বললে হয়তো কথাই তো বলবেন, আর তো কিছু করবেন না। বাংলাদেশের বর্ডারটা আর কখনো ক্রস করা হবে না, কিন্তু এইটা মানে জাতি হিসেবে জিওপলিটিক্যাল পজিশন নিতে গিয়ে আমরা একটা নির্লজ্জ কাজ করেছি, একটা প্রচণ্ড কাপুরুষতার পরিচয় দিয়েছি একটা জাতি হিসেবে। ধরেন আপনি যেখানে হিউম্যানিটেরিয়ান ল, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হচ্ছে, যেখানে ইন্টারন্যাশনাল ল ব্রিচ হচ্ছে, আপনি সেখানে একটা মিনিমাম আপনি সহমর্মিতা প্রকাশ করতে পারলেন না। কেন? কারণ স্পেসিফিক একটা রাষ্ট্রকে আপনি অখুশি করে ফেলবেন, এবং ইমপ্লাইডলি আপনি ইসরায়েলের মতো 87 জন বাচ্চাকে মারার পরে ইউনেস্কো কি করেছিল? বাংলাদেশ কেন করবে? বাংলাদেশ তো ইউনেস্কো একটা তো ওই স্বতন্ত্র জন্য আছে। রাষ্ট্র।
ইউনেস্কো তো ওই জন্য আছে। আজকে ইউএন কোথায়? বাংলাদেশ তো রাষ্ট্র, আর জাতিসংঘ ইউনেস্কো হলো একটা কোথায়? সংস্থা যাদের কাজই হলো শিশুদের পাশে দাঁড়ানো, বা মানে আমি কেউ কিচ্ছু বলবে না, বিশ্বমোড়লরা তাদেরকেই সাপোর্ট দেয়, তাদের জন্যই মুখ খুলে এবং তাদের জন্যই মুখ বন্ধ করে রাখে সময়ে সময়ে যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে বেশি পাওয়ার আছে। সিম্পল অ্যাজ দ্যাট। আজকে যে হামলাটা হয়েছে এটা একমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে এই হামলাটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র করতে পারত অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল ল, বাট তারা কি আত্মরক্ষা করেছে? তারা ডিরেক্ট অ্যাটাক করেছে, এবং এই জায়গায় তো তারা আন্তর্জাতিক যে আইন সেটা ভঙ্গ করেছে। ইউএনের সিকিউরিটি কাউন্সিলের প্রি অ্যাপ্রুভাল নেওয়া কথা ছিল, সেটা কি নিয়েছে? নেয় নাই। তাহলে তারা তো প্রত্যেকটা জায়গায় যে আন্তর্জাতিক আইন বলেন, মানবাধিকার আইন বলেন, সব কিছু লঙ্ঘন করছে, এবং তাদের যে এক্সিস্টিং চুক্তি, জাতিসংঘের সাথে যাদের যে কমিটমেন্ট, সারা বিশ্বের সাথে যে কমিটমেন্ট, সেটা তো তারা একেবারে নির্লজ্জভাবে ভঙ্গ করছে। কিন্তু জাতি হিসেবে আপনি আমাকে মুসলমান হিসেবে কনসিডার করেন না, দরকার নাই আমার, আমি আপনার কাছে মুসলমান স্বীকৃতি চাই না। আমি একজন মানুষ হিসেবে আমি বুঝি যে অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আই ক্যান নট অ্যাকসেপ্ট যে কোনো অকারণে কোনো শিশুর মৃত্যু হবে, কোনো সাধারণ মানুষের প্রাণ যাবে, এবং আপনারা ক্ষমতার লড়াইয়ে আপনারা সাধারণ মানুষকে টার্গেট করবেন। এই যে আজকে মধ্যপ্রাচ্যে আমাদের যারা ভাইরা কাজ করছেন, আমরা যে বিবৃতি দিয়েছি, এই একজন বিবৃতিটা মারা গিয়েছেন কিছুক্ষণ আগে। জি, আমরা যে বিবৃতিটা দিয়েছি, এই বিবৃতিটা তো এই জন্য দিয়েছি যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আমাদের দেশের ভাইরা কাজ করেন, তাদেরকে কনসিডার করেই আমরা তাদের প্রতি আমাদের উদ্বিগ্ন যে মনোভাব সেটা প্রকাশ করেছি। বিবৃতির মধ্যে কি একটা লাইন লেখা যেত না? তবে আয়াতুল্লাহ খামেনির উপরে যে আক্রমণ, এটি দুঃখজনক, সমর্থন করে না বাংলাদেশ, এটি দুঃখজনক, এটাও অনাকাঙ্ক্ষিত, এটুকু তো বলতে পারতো। নাকি আমাদের পররাষ্ট্রনীতি শুধু ইন্ডিয়াকে ঘিরে তৈরি হবে? না না না, আমাদের পররাষ্ট্রনীতি কখনো আমেরিকার দিকে হেলে যাবে, কখনো ইন্ডিয়ার দিকে হেলে যাবে, যখন আমরা যার দ্বারা ডমিনেটেড নীতি হব। হেলে না নেতারা হেলে? আচ্ছা, বেগম খালেদা জিয়ার একটা ঘটনা আমি আজকে একটু পড়ালেখা করতে গিয়ে দেখলাম যে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু উনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিন্তু উনি অবস্থান নিয়েছিলেন। এইটা কি কাজ করেছেন তখন? দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল এবং আরেকটা দেশ নাম ভুলে গেলাম, তিনটা দেশের, নর্থ কোরিয়া। হ্যাঁ, এবং এইটার কারণে কিন্তু ওনাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। আমি ধরেন এনসিপি করি, কিন্তু বিভিন্ন সময় আমাদের যারা রাজনীতিবিদ, প্রাক্তন যারা রাজনীতিবিদ আছেন, সম্মানিত রাজনীতিবিদ আছেন, তাদের অনেক কাজ আমাকে অনেক ইন্সপায়ার করে, এবং আমি দেখি যে তারা কতটা সাহসী ছিল, এবং যত দিন যাচ্ছে আমাদের নেতারা তত কাপুরুষ হয়ে যাচ্ছে। একটা অভ্যুত্থান হলো, তারপরও আমাদের নেতাদের সেই সাহস বা মিনিমাম। কিন্তু খালেদা জিয়া নারী দেখে আমরা তাকে মহাপুরুষ বলতে পারলাম না। উনি মহাপুরুষ, মহামানবের সঙ্গে তো আপনাদের কাছে আসবে না, কারণ আমি মেল শোভেনিস্ট সোসাইটিতে উনার যে দৃঢ়তা সেটা আপনাদের চোখে পড়বে না, কিন্তু উনি বিশ্ব বুঝতেন। কিন্তু উনি পড়ালেখা জানেন না, উনার কত জন্মদিন, উনি কি করেন, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব। কিন্তু ধরেন লেনদুর্জের যে ঘটনাটা মনে আছে আপনার, উনি কিন্তু বলেছিলেন, উনার জ্ঞান ছাড়া উনি এই কথাটা বলেছেন, উনি কিন্তু বলেছিলেন আমরা কথা অর্ধেক শুনি না, উনি তো এটাই বলেছিলেন যে আপনারা অপেক্ষা করেন, এই আওয়ামী লীগ পচে যাবে, তারপর মানুষ মারবে, তারপর পালায় যাবে। আমার দুঃখের জায়গাটা এইটাই যে বাংলাদেশের যে অবস্থান, মধ্যপ্রাচ্যের আমার ভাইদেরকে নিয়ে আমি কিভাবে কনসার্ন হব, সেইটা অবশ্যই আমার কনসার্ন, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেগুলো তো ইসলামী দেশই। আপনি তাদেরকে এটাও তো বলতে পারতেন যে তোমরা মার্কিন যে বাহিনীদেরকে, এই যে তারা যে হামলাগুলো চালাচ্ছে, তাদের ওই ঘাঁটিগুলো করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এখন ইরানের কাছে উপায় কি? তার তো প্রতিরক্ষার জন্য ওই ঘাঁটিগুলোকে তারা ডেমোলিশ করার জন্য তাদেরকে পাল্টা আক্রমণ করতেই হবে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? আত্মরক্ষা করবে না তারা কি এখন তারা ইসলামী দেশ বলে যেই জায়গায় আক্রমণের ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে তারা ছেড়ে দিবে যে তা আমার দেশের সবটা ধ্বংস করে দাও? এই প্রশ্নটা নিয়ে আসবো যে একটা কথা আপনি বলছিলেন, সরি একটা নেট করি, যে ইরানের কিন্তু সৈন্য সংখ্যা তুলনামূলকভাবে ইসরায়েলের চেয়ে বেশি, কিন্তু কেন তারা হেরে গেল? যে কথাটা ভাই বলছিলেন যে যুক্তরাষ্ট্র টেকনোলজিক্যালি এবং পারমাণবিক যে শক্তি এবং তাদের টেকনোলজিক্যাল যেই তাদের যেই সক্ষমতা, সেটা অনেক বেশি ইরানের চেয়ে। ওই জায়গাটাই তারা মানে গ্রাউন্ডে, ওই জায়গাটায় এখন আর গ্রাউন্ডের না, গ্রাউন্ডের ছিল 80s-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের থেকে কিছুদিন আমাদের মুক্তিযুদ্ধ গ্রাউন্ডে হয়েছে, গ্রাউন্ডের কারণে। কিন্তু এখন তো স্কাই ডগ ফাইট যে তখন থেকে শুরু হয়েছে, স্কাই চলে গেছে। যাই হোক, এই বিষয়ের একটি বক্তব্য আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় পাচ্ছি। আন্তর্জাতিক মিডিয়া
যেটা বাংলাদেশে 17 বছরে আমরা দেখেছিলাম, টার্মসটার নাম অ্যাকুরেট বাংলা কী হবে জানি না, এমবেডেড জার্নালিজম, যেটা বিবিসি সিএনএন সবসময় করে, এবং ওই এমবেডেড জার্নালিজম তাদের কাজের জন্যই এই শব্দটার উৎপত্তি হয়েছে। যেই দেশে যে যুদ্ধ শুরু করে তার পক্ষে ওই যুদ্ধের সাইডের থেকে, মানে যুদ্ধের আর্মির পিছনে থেকে যুদ্ধের আর্মি যা যা মারছে সেগুলা নিয়েই কথা বলে। এটার নাম হলো এমবেডেড জার্নালিজম। যদিও আওয়ামী লীগ যুদ্ধ করে না, কিন্তু বাংলাদেশেও এমবেডেড জার্নালিজম হয়েছিল। তো আমি জানতে চাই যে এখন আমরা শুনতে পাচ্ছি যে সৌদি যুবরাজ তিনি চাপ দিয়েছিলেন ইরানকে দ্রুত আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্রের। এই মিডিল ইস্ট নামটাও আমি জানি না কেমন, যে মিডিল ইস্ট কি পৃথিবীর মিডিলে না ইস্টের মিডিলে জানি না, কিন্তু নাম মিডিল ইস্ট। তো এই মিডল ইস্টের এই প্রবলেমটা কিভাবে, যে মানে উনি সৌদি আরব মুসলিম কান্ট্রি, তিনি ইরানকে মারার জন্য বলছেন, এবং সবগুলো দেশ একমাত্র ওমান ছাড়া সবাই বিভিন্নভাবে। আপনি তো খুব ভালো কথা বলেছেন। দে আর নট কমিটেড ফর দেয়ার ওন কান্ট্রি, দে আর কমিটেড ফর দেয়ার ওন কিংডম। সৌদি যুবরাজ বলেন বা দুবাইয়ের কিং বলেন, তারা তাদের সাম্রাজ্য ঠিক রাখার জন্য তারা আমেরিকাকে ইউজ করে, আমেরিকার সৈন্যদেরকে তাদের বাড়ির সামনে পাহারা দিতে পারে, কারণ তারা চায় না ক্ষমতাচ্যুত হতে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে তাদের যা যা প্রয়োজন তারা তাই করে। তাদের মধ্যে যদি মুসলমানের জিনিস থাকতো বা হিউম্যান গ্রিড থাকতো, সব মুসলমান কান্ট্রি যদি এক হতেন, বা আপনি সেটা বাদ দেন, আপনি ইসলামিক কান্ট্রি বলেন, ইসলামিক শরিয়া অনুযায়ী বা ইসলামিক নিয়ম, ওমর খলিফার কথা চিন্তা করেন বা সেই দিনের কথা চিন্তা করেন, তারা তো নিয়মের মধ্যে চলেছে। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলো যারা এখন ক্ষমতায় আছে, তারা কি কোনো ইসলামের পথে আছে? বলেন আমাকে, কোনো ইসলামের পথে? তারা তাদের কিংডমকে টিকিয়ে রাখার জন্য যা প্রয়োজন তাই করছে। তাহলে তো দেখা যাচ্ছে খোমেনি ইসলামের পক্ষে ছিল। অবশ্যই, আমি তো মনে করি যে আমাদের যাকে আমরা শিয়া বলছি, নানা ধরনের কথা বলছি, এবং প্রচার করা হচ্ছে যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, সব মানে সালমান। আপনাকে একটা কথা বলি, আপনি জানেন কি না জানি না, এই ইনফরমেশনটা দেওয়া দরকার, যে প্রথম খোমেনি যে ছিলেন, প্রথম জন, হ্যাঁ, রুহুল্লাহ খোমেনি। আপনি কি জানেন আমাদের বাংলাদেশের হাফিজ হুজুরকে চিনতেন? হাফিজ হুজুর, হ্যাঁ, উনি কিন্তু ইরানে গিয়েছিলেন তখন, এবং আয়াতুল্লাহ খোমেনি সবসময় নিজে নামাজ পড়ান, কিন্তু ওই সময় ওই হাফিজ হুজুরকে সামনের ইমাম মেনে উনি নামাজ পড়েছিলেন। আমি কিভাবে জানি? আমার বাবা আইনি উপদেষ্টা ছিলেন, হাফিজ হুজুর এবং ওই টিমে ছিলেন। এখন এটা বলার উদ্দেশ্য হলো যে ইরান মুসলমানদের যে স্বার্থ রক্ষার যতটুকু যা করার, আমি মনে করি ইরান মুসলমান দেশ হিসাবে অনেকটা কাজ করেছে। এখন হয়তো ওদের টেকনোলজি বা ওদের অনেক কিছু নাই, কিন্তু আমরা মুসলিম যে অন্য দেশগুলোর কথা বলি, এরা তো কেউ ইসলামের পথে নাই। আপনি দেখেন না, প্রথম শর্ত যেটা মানুষের হিউম্যানিটি, প্রথম শর্ত যেটা ইসলামিক সমান নীতি, মানবাধিকার, কে মানছে বলেন আমাকে, দেখেন আমাকে। তবে এন্ড অফ দ্য ডে আপনাকে বলে দিই, হাসিনা পতন হবে হাসিনা নিজেও জানতেন না। অনেকে বলে মেটিকুলাস ডিজাইন, অনেকে বলে আমেরিকার হাত। আই ডোন্ট বিলিভ দ্যাট। এটা আল্লাহর হুকুম ছিল। আমরা এই আলোচনা আবার আসবো ছোট্ট একটা বিরতির জন্য। দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আপনারা আমাদের দেশে অনেকেই অনেক এই বিষয়টি জানেন না, ইরানের সুপ্রিম লিডার কিন্তু আয়াতুল্লাহ খোমেনি বা রুহুল্লাহ খোমেনি না। ইরানের সুপ্রিম লিডার হলো ইমাম মাহদি। ইমাম মাহদিকে তারা সুপ্রিম লিডার ধরেই তাদের রাষ্ট্রটাকে সাজানো আছে। ইমাম মাহদির পথকে সুগম করাই হলো খোমেনির কাজ, মানে সেকেন্ড যে সুপ্রিম লিডার, তারা এই বিষয়টিকে নিয়েই তাদের দেশ সাজিয়েছে, যেটি আমাদের বিদায় হজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। তো যদিও আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা শুনেছি বিদায় হজের কথা, হুদায়বিয়ার সন্ধির মতো কথা, আমি জানি না কোন কোন দেশ আসলে কার কথা কে মানে বেশি। বিরতি নিচ্ছে, 1 মিনিট পরে ফিরব। দর্শক, আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা আলোচনার বিষয়টি, আমি জানি না যুক্তরাষ্ট্র আসলে আমাদের দেশে কতটা প্রভাব রাখে। আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রের আগ্রাসন তো বিভিন্ন জায়গায় হচ্ছে। যেমন আমরা খুব নির্লজ্জভাবে দেখলাম যে একটা দেশ একটা বিবৃতিও দেয় নাই, আর একটা দেশের রাষ্ট্রপতিকে টুপ করে তুলে নিয়ে আসছে, তার বিচার করবে আমেরিকা। যাই হোক, আর এখানে খোমেনিকে সেটা হয়নি। খোমেনি কিন্তু পালাই নেই, ও বসেছিল তার জায়গাতেই। যাই হোক, আমরা আলোচনায় আসি।
এই যে ইরানের এই তেলের এই যে হরমুজ প্রণালী আমি বলছিলাম যে ইরান এমন একটা অবস্থানে আছে পৃথিবীর, ইরান কিন্তু তুলনামূলক অনেক বড় দেশ, যদিও ম্যাপে ওইটা ওইভাবে বোঝানো যায় না। এবং ইরানের জায়গাটা সে রাশিয়াকে ধরতে পারতেছে, সে চীনকে ধরতে পারতেছে, সে পুরো মিডল ইস্টকে ধরতে পারতেছে, এবং এই যে মাঝখানে যে সিল্ক রুটটা পুরোটাই ইরানের জায়গায়, এটা সবসময় ইরান পারস্য এগিয়েছিল এই জায়গাটা, এই যে এবং হরমুজ প্রণালী। আসলে আমেরিকা কি চায়, সে কি চায় আসলে? সত্যি কথা বলতে কি, ডোনাল্ড ট্রাম্প যে কি চায় আমরাই কনফিউজড। না, একটা জিনিস বোঝা যায়, সে সম্পদ চায়, এটাই কনফিউশন। না, ওটা তো মানুষের ন্যাচারাল থিংস। সে বিজনেসম্যান, সে থিঙ্ক করে এভরিথিং ইজ বিজনেস। তাহলে এরপরে কি আসলে সে ডেনমার্কে করবে, মিসাইল মারবে? মেবি, ইউ নেভার নো। ও যদি মনে করে যে এটা করবে করবে। এখানে কি আপনার পৃথিবীটা অনেকটা ভারসাম্যহীন হয়ে গেছে। কিন্তু গ্রিনল্যান্ড তো আপনি ওইটা ভাঙতে পারবেন না, তো ওইটা ভেঙে ওই বরফ টরফ এসে তো পৃথিবী মানে জলবায়ু তো উল্টাপাল্টা হয়ে যাবে। আমাদের এবং প্রেসিডেন্ট অনেক ভাইরাস বের হয়ে যাবে, ভাইরাস ব্যাকটেরিয়া বের হবে। আমাদের প্রেসিডেন্ট যদি ওইটা তার মাথায় কেউ দেয় তাহলে হয়তো থামবে, নাহলে ওইটা কোন দিন বলবো আমি নিয়ে নিলাম। না, আমি এটা বুঝতেছি না যে ডোনাল্ড ট্রাম্প এই সাইন্টিফিক জায়গায় ওই বরফের নিচে অনেক পুরনো ভাইরাস ব্যাকটেরিয়া, যেটা হয়তো এখন নাই, কিন্তু এই এই আনভেল করবে সে। সে প্রত্যেকটা জিনিস দেখে বিজনেস ওয়েতে, তার প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল করে দেখেন মানি রিলেটেড, যে বিজনেসে আমাদের কি হবে কি হবে না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে স্টেপগুলা। বিজনেসে তো রিস্ক নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, একদম একদম রিগোরাস একটা রিস্ক নেওয়ার টেন্ডেন্সি থাকে, বাট can I always be whimsical when it involves people, when it involves states? Can I always be whimsical when I am taking decisions on behalf of my people and for another states? আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে এই যে আমরা এক ধরনের নতুন দেশে আগাচ্ছি, এইটার পিছনে আমেরিকা আমাদের ডেমোক্রেসির জায়গাটায় একটু পাশেই দাঁড়িয়েছে আসলে। তো ঠিক আছে, সেটা আমাদের সাথে মিলে গেছে। এখন এই যে বাংলাদেশের এই ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক, ইনক্লুডিং ইয়োর পার্টি, এদের ভূমিকাটা কেমন মনে হচ্ছে আপনি যদি ধরে ধরে বলেন? আমাদের যারা দেশের- সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলতে বলতে গলার রগ ফুলিয়ে ফেলতো, তাদের কথা সহ। আচ্ছা, অন্যদের কথা বলে লাভ নেই, আমরা সবার দ্বারা আশা হতো, নিজেদের কথাটুকুই বলি। বলেন। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কারো নগ্ন হস্তক্ষেপ, এইটা আমরা ন্যূনতম সহ্য করব না। এবং ইলেকশনের আগে এনসিপির কিন্তু এজেন্ডা, ওয়ান অফ দ্য মেইন ফোর অন্য দেশেরটা এজেন্ডা তো সহ্য ছিল করলেন। যে আগ্রাসন বিরোধী আমাদের পররাষ্ট্র নীতি হবে আমার দেশের। এবং আমি বিএনপিকেও ইতিমধ্যে, বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি, ওনাকেও বলতে শুনেছি যে বাংলাদেশের একটা মানুষেরও স্বার্থ রক্ষা হয় না, নষ্ট হয়, এরকম কোনো পররাষ্ট্র নীতি তারা অ্যাডপ্ট করবে না। অ্যান্ড আই লাইক দ্য অ্যাপ্রোচ, যে তারা মুখে বলেছে এবং কার্যত সেটা দেখাবে, এটাই আমি আশা করি। সো আমার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট হু ইজ সাপোর্টিং মাই সভরেন্টি, হু ইজ সাপোর্টিং মাই ইন্ডিভিজুয়াল স্টেট, অ্যাজ এ স্টেট আমাকে সে সম্মান করছে কিনা। এখন আমেরিকার যেই কথাটা আপনি বললেন, ভারতকে কেন আমরা এত অপছন্দ করছি, কারণ ভারত শেখ হাসিনাকে বসিয়ে রেখেছিল পুতুল হিসেবে শুধুমাত্র বাংলাদেশকে গ্রাস করার জন্য। ভারত তো আমার প্রতিবেশী রাষ্ট্র, আমার বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু ভারত আমাদেরকে তার অঙ্গরাজ্য মনে করে আমাদেরকে যেভাবে গ্রাস করেছে, দেয়নি কিছু, নিয়েছে শুধু। এই কারণেই কিন্তু আমরা ভারত বিরোধী যতটুকু আমাদের শক্ত অবস্থান, সেই অবস্থান কিন্তু ভারতীয় মানুষের বিপক্ষে না, ভারত অ্যাজ আ স্টেট হিসাবে না। ভারতের যে পররাষ্ট্রনীতি আমাদের প্রতি, যেটা অ্যাসিমেট্রিক ওয়েতে, যেটা আসলে কোনোভাবেই আপনি এটাকে লজিক্যালি এক্সপ্লেইন করতে পারেন না, সেইটার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি বুঝাতে পেরেছি? একইভাবে আমেরিকা যখন আপনি বললেন যে কিছুটা আমাদের ডেমোক্রেসিকে সাপোর্ট করেছে, দ্যাট আই ডোন্ট বিলিভ। কেন জানেন? কারণ স্বার্থ ছাড়া আমেরিকা কখনোই কাউকে সাহায্য করে না। এই স্বার্থটা কি? ধরেন কদিন আগে তো মানবাধিকার করিডোরের গল্প শুনছিলাম। সেই মানবাধিকার করিডোর অনেকে ভেবেছিল যে ছোট ছেলে মেয়ে, এদেরকে বসিয়েছি, এদেরকে ধরেন, আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম, সারা বাংলাদেশের রাজনীতিবিদরা এবং ছাত্র জনতারা মিলে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং সামহাও আমাদের উপরে এটা ইম্পোজ করার চেষ্টা করা হয়েছিল। যেমন অনেকগুলো চুক্তি মানুষের অজান্তে হয়ে গিয়েছে, একইভাবে মানবাধিকার করিডোর যেটা বলা হচ্ছিল সেটাও কিন্তু হয়ে যেত।
কিন্তু আমরা সেখানে প্রোটেস্ট করেছি। উই হ্যাভ ক্লিয়ারলি সেইড যে এইখানে শুধু তুমি মানবাধিকার করিডোর দিবা, কে এটার দায়িত্ব নিবে, কারা কারা এটার মধ্যে ইনভলভ হবে, এখানে একটা বাইলেটারাল কনভারসেশন হবে না ট্রাইপার্টাইট কনভারসেশন হবে। তারপর তুমি চলে যাবা 2000 মাইল দূরে, আর আমি তখন আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করতে বার্মিজ যেই মারমার যেই রাষ্ট্র, সেটা কিন্তু পরিচালিত হয় দুইটা পাওয়ারের হাতে। সো আপনি কার সাথে চুক্তি করবেন, সেই চুক্তিটা আদৌ কি হবে সেটাও তো আমার জানতে হবে। আদারওয়াইজ আমি না জেনে না বুঝে এই বাইলেটারাল না ট্রাইপার্টাইট ট্রিটি হবে সেটা না বুঝে আমি আমার দেশের এই মানবাধিকারের নামে আমি তো এই দায় নেই নাই। আমি যে এতগুলো রোহিঙ্গাকে জায়গা দিচ্ছি, আমি তো তখনও ওই সময় আমার বদনাম আছে আমি অমুক প্রোগ্রামে কেন গেছি। কিন্তু আমি এটা যে সময় রোহিঙ্গাদের আওয়ামী লীগ সরকার পুনর্বাসন করা শুরু করে, এটা তো তারা খুবই ফলাওভাবে করছিল। কেন করছিল? শেখ হাসিনার একটা খুব লোভ ছিল নোবেল প্রাইজ পাওয়ার, এটা আমি সবসময় বলি। কিন্তু উনার সেই আশা পূরণ করতে গিয়ে উনি বাংলাদেশকে যেভাবে ডেভাস্টেট করেছে, ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া থেকে শুরু করে এতগুলো রোহিঙ্গা যেখানে, এবং রোহিঙ্গাদের আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্ট পাসপোর্টও করে দিয়েছে, এনআইডি তো ছিলই, পাসপোর্টও যাওয়ার আগ মুহূর্তে কিন্তু অনেককে পাসপোর্ট করার ব্যবস্থাও করে দিয়েছে, কারণ তারা নাকি বিদেশে কাজ করতে গিয়েছে। এটা দায় কি তোমার নাকি? ধরেন বাংলাদেশের যে এই যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোতে আমি কাকে কতটুকু সাপোর্ট করতে পারবো আর আমার দেশের মানুষের কি প্রয়োজনীয়তা পূরণ করতে পারবো, এটা ব্যালেন্স আপনাকে ক্রিয়েট করতে হবে না। আপনি মানবিকতা দেখাইতে গিয়ে নিজের দেশের স্ট্রাকচার নষ্ট করে দিলেন, এটা হতে পারে না। তো আমার অবস্থান হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাকে আগে দেশের স্বার্থ চিন্তা করতে হবে, তারপরে আমি অন্য দেশকে কতটুকু মানবাধিকার জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট দেবো, এইটাও বড় ব্যাপার। হাফিজ খান সোহেলের কাছে আসতে পারি। এই যে তারা আব্রাহাম লিঙ্কনের মাথার উপর দিয়ে লিখে রাখছে ইন গড উই ট্রাস্ট, আর আমাদের এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে তাদের সমস্যা। যে আমেরিকার বেসিক জায়গায় তারা কখনো তো এলজিবিটি কাউকে প্রেসিডেন্ট বানিয়েছে? নারী বানিয়েছে? নারী তো বানাইনি, নারী তো বললামই বানাই নেই, এবং এলজিবিটিউ যে খুব যে অধিকারের কথা বলে সেটাও করেনি। তাদের প্রেসিডেন্ট কিন্তু চার্চে যাবেন, ফ্যামিলি ম্যান হবেন, তার ওয়াইফ থাকবে, পুরো ফ্যামিলি স্ট্রাকচার থাকবে। ভালো এটা। ফার্স্ট লেডি থাকবে। হ্যাঁ, তাদের এবং এই যে ফার্স্ট মেন কবে হবে আমি সেই অপেক্ষায় আছি। সেই প্রতিষ্ঠাতা 5 প্রেসিডেন্ট, 5 জন তো না, 5 জন সহ প্রতিষ্ঠাতা, সেই জায়গা থেকে ওনারা যে বলে গেলেন এই যে খুব বড় করে অফ দ্য পিপুল ফর দ্য পিপুল, এই পিপুলগুলো কোনটা? এখানে মানে ইরানের মানুষ পিপুল না, বাংলাদেশ বা ইয়ের মানুষ পিপুল না? এখন আমেরিকার দৃষ্টিতে তো মনে হয় যে তারা মনে করতেছে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন, তারা মনে করছেন দে আর রাইট। আপনি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমরা এখানে দেখি ইরান প্রতি উত্তর দিচ্ছে, অমুক জায়গায় অমুক মিডল ইস্টে তাদের হামলার বিপরীতে তারাও হামলা করছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমেরিকার কোনো চ্যানেল এটা দেখায় না, কোনো চ্যানেল দেখায় না, কিচ্ছু দেখায় না, একমাত্র আল জাজিরা দেখায়। এটার নামে কি এমবেডেড জার্নালিজম? আপনি বলতে পারেন তারা মনে করে তাদের দেশের স্বার্থ রক্ষা, তারা এটা দেখাবে না। দে আর থিঙ্কিং লাইক দ্যাট ওয়ে। সো আপনি ডোনাল্ড ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট আছেন আপনি এখানে নর্মাল কিছুই দেখতে পারবেন না। এখন আমি যে কারণে বললাম, আমার আশঙ্কাটা তো ইরানের পরে আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ। মানে আমরা কোথায় যাচ্ছি কি? আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশ ডাজন্ট হ্যাভ এনি তেল, তাদের কোনো তেল নাই, তাদের কিছু নাই এখানে। আমেরিকা ওইখানে কাজ টাজ বন্ধ হয়ে গেলে আমাদের তো এখানে প্রেশার পড়বে। ভাই, এটা যদি আমেরিকা চিন্তা করতো তাহলে কি এটা করতেও? দে থিঙ্ক অ্যাবাউট দেয়ার ওন ওয়ে। আমেরিকা চিন্তা করে তাদের স্বার্থ, ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে বিজনেস। ডোনাল্ড ট্রাম্প পুরো দেশটাকে পরিচালনা করছেন বিজনেস পলিসির মাধ্যমে। এবং আমেরিকান দেখেন সবচেয়ে মজার ব্যাপার, এই ডেমোক্রেটিক বলেন রিপাবলিকে বলেন, তারা তো কোনো প্রোটেস্ট করছে না। আপনি কি দেখেছেন কোনো একমাত্র আমদানি করেছে? না, সাধারণ মানুষ নেমেছে তো, সেটা সবসময় নামে। জর্জ হ্যারিসনের নাম ছিল। একটা রিসার্চে এসেছে যে 45% পিপল আর এগেইনস্ট দিস। হ্যাঁ, এটা আপনি কিন্তু যারা ক্ষমতাসীন দল রিপাবলিকান বা অপোজিশন ডেমোক্রেট পার্টি, যারা নীতি তৈরি করে, যারা যুদ্ধকে আইনগত সিদ্ধ করে, তাদের কোনো ভূমিকা দেখছেন? বিকজ দে থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ডিড ইট, সো উই আর উইথ দ্য প্রেসিডেন্ট। লাইক ইন্ডিয়া দেখবেন খেয়াল করে, মোদি যত কিছুই করুক, এন্ড অফ দ্য ডেতে আপনি যখন ইন্ডিয়ার স্বার্থ আসে, দে অল আর ইউনাইটেড। আমাদের দেশেও তাই হতে হবে। আর আপনি যেটা বলেছেন, আপনাকে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ,
এবং আমাদের সেটাই হবে ইনশাল্লাহ। আমাদের স্বার্থ ব্যতিরেক কোনো কিছু হবে না, বাংলাদেশের স্বার্থকে আগেই রেখেই উনি কাজ করবেন। এবং আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাজনীতি করছেন, আপনি কোনোদিন কল্পনা করতেন যে বিরোধী দলের ইফতারে কেউ যায়? আমরা কত বছর যিনি দেখিই নাই, এই জন্য আমাদের বিরোধী দল দেখেছেন উনি কিভাবে গেলেন, কিভাবে বসে খাচ্ছেন একসাথে ফ্রেন্ডলি। দ্যাট শুড বি দ্য পলিটিক্স, দ্যাটস দ্য ওয়ে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমরা খালি ঝগড়া করব, তোমাকে দেখতে পারি না বলে সবই তোমার খারাপ, নো। আমরা ঝগড়াও করব, আবার মিলে কাজ, নতুন নতুন কম্পোনেন্ট বের করা হতো, যে এই কম্পোনেন্টটা শেষ হয়ে গেছে, নতুন আর কি তৈরি করা যায়। ওই জিনিসই বদলায় দেন। ৫ই আগস্টের পরে এই জেনজি এবং সমস্ত বাংলাদেশের মানুষ যেটা বিদ্রোহ করেছে তার ফলশ্রুতি এগুলো। এই যে তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই জামাত ইসলামের ওখানে যাচ্ছে, আমাদের সালাউদ্দিন ভাইকে যেভাবে এনসিপি যেভাবে তাকে রয়্যাল এজেন্ট বানিয়েছে, যেভাবে তার সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেই সালাউদ্দিন ভাই সম্মানিত দ্যাট শুড বি দ্য ওয়ে উই আর মুভিং ফরওয়ার্ড, দ্যাটস উই আর লুকিং ফর। আমাদের মধ্যে তো কথা থাকবে, কিন্তু ওই জায়গাটায় পাটোয়ারি কিন্তু মির্জা আব্বাসের সাথে দেখা করেছেন কালকে। নো ভাই, আপনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট হবে, আপনার সাথে আমার ঝগড়া হবে, থাকবে, কিন্তু দ্যাট শুড বি দ্য লজিক্যাল। বাট উই আর বাংলাদেশী। এখানে তো আমি আর কোনো, আজকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে অনেক নিউলি অ্যাপয়েন্টেড মিনিস্টার্স এন্ড এমপিস ওয়্যার देयर। আমরা যেটা বুঝি যে ধরেন এই যে সিভিল মিটিংস গুলো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফতার বলেন, মুখ দেখা দেখি বন্ধ ছিল বলেন, হ্যাঁ মানে ইম্পর্টেন্ট কেন বলছি, ধরেন এই যে আজকে একটা ইফতারের প্রোগ্রাম ছিল, একটা গেট টুগেদার ছিল, এগুলো ইম্পর্টেন্ট কেন? ধরেন আমাদের পলিটিক্যাল ডিফারেন্সেস থাকবে, আইডিওলজিক্যাল ডিবেটস থাকবে, একজন আরেকজনের কাজের প্রতি সমালোচনা থাকবে, তীব্র সমালোচনা থাকবে, কিন্তু ধরেন গতকালের ইফতারের প্রোগ্রাম বলেন, আজকের ইফতারের প্রোগ্রাম বলেন, ইভেন প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়ে অন্যদের বাসায় গেলেন, বিরোধী দলের নেতাদের বাসায় গেলেন, দিজ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশকে এখন স্ট্যাবল রাখার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আপনার পলিটিক্যাল আইডিওলজিস ডিফারেন্ট অ্যান্ড ডিবেটস যে জায়গায় সেই জায়গায় থাকবে, কিন্তু দিন শেষে আমাদের মধ্যে যে একটা আইস ব্রেকিং সেশনস, দিজ সেশনস অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেটলি আমার আপনার সাথে বসতে পারতে হবে। এই যে টকশো কি হয়, আমরা বসি তো, ডিবেট করি তো, কিন্তু মাঝখানে যখন ব্রেক থাকে তখন কিন্তু আমরা আমাদের কথাটাই বলি। ভাইয়া একটা কথা বলছিলেন, আপনি প্রশ্ন করার আগে আমার যেহেতু মাথায় এসছে, ইন্টারাপ্ট না করে এখন বলার জরুরি মনে করছিলাম। ধরেন উনি বলছিলেন যে আমেরিকানরা কিছু বলে না কেন, রিপাবলিকানরা কি চিন্তা করে, ইন্ডিয়ান যারা আমাদের যারা ভারতে বসবাস করে, তারা ইন্টারনেটে দেখে নাই বাংলাদেশে কিভাবে শেখ হাসিনা জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু তারা তো শেখ হাসিনার যেই বয়ান, যেই মিথ্যা বয়ান, সেটাকেই বিশ্বাস করে। কেন করে? কারণ শুনেন, রাজনীতিতে ওনাদের কাছে সত্যটা এক আর আসল সত্যটা আরেক। কীরকম? ধরেন একজন যারা সাম্রাজ্যবাদী, তার জন্য তার রাজনৈতিক চিন্তা এবং সত্যটা কি, সেটা হচ্ছে যে আমি কাকে অ্যাটাক করে আমি কোথায় সাম্রাজ্য বিস্তার করব, কোথায় আমি তেল নিব, সম্পদ নিব, খনিজ নিব, সেইটা হচ্ছে তাদের রাজনীতি। তারা সেই ইন্টারেস্টে ট্রুথ অর ফলস, হিউম্যানিটি, এই সব কিছু ডিসাইড করে। তাদের জন্য আইন সেটাই। আর আমরা যারা দুর্বল দেশ, তাদের জন্য আত্মরক্ষাটা এবং নিজের দেশ, নিজের সম্পদ, এইটুকুর রক্ষা করা, এইটাই আমাদের রাজনীতি, এইটাই আমাদের জন্য সত্য। সুতরাং আন্তর্জাতিক আইন বলেন, এই জাতিসংঘ, ইউনেস্কো, এইগুলো আসলে দিস আর অল জাস্ট ইনস্টিটিউশনস। সেগুলোর কোনো ফাংশনিং মানে একটাও কোনো ফাংশনাল ইনস্টিটিউশন না। আলোচনার খাতিরে আলোচনা করে মানুষ। দিন শেষে ওই যে সাম্রাজ্যবাদীরা যেভাবে চিন্তা করে, তাদের মানুষ সেই রাষ্ট্রের সমস্ত মানুষও সেইভাবেই চিন্তা করে, আর আমাদের দেশের মতো দুর্বল মানুষরা সেভাবেই চিন্তা করে। আমি আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতিতে যাবার আগে আমি একটি প্রশ্ন তুলে যাই। এটি হলো যে আমরা আসলে বলছি সার্বভৌমত্ব, কিন্তু আপনারা নিশ্চয়ই দুজনে ভাববেন যে গেল আওয়ামী লীগ সরকারের কিন্তু এটা স্ট্র্যাটেজি ছিল যে এভরিথিং, যা খুশি আসুক, যে ঝড়ই আসুক, ইন্ডিয়া তুমি আমাকে বাঁচাও, আমি তোমার সাথে আছি। এটা এক ধরনের ডিপ্লোমেসি, কিন্তু এইটা এত খারাপ হয়ে গেছে এবং তারা মানে এটা এতটা খারাপ না করেও ডিপ্লোম্যাটিক ওয়েতে যাওয়া যেত, কারণ এটা পলিসি ছিল আওয়ামী লীগের যে আপনি ইন্ডিয়া আমাকে ঝড়ঝাপটার থেকে বাঁচাবেন, আমরা পারস্পরিক এগিয়ে যাব। কিন্তু দিন শেষে হাসিনা ইন্ডিয়ার পায়ের নিচে পড়ে গেছে। এখন যেটা হয়েছে যে এখন কিন্তু আমাদেরকে মোর কনসাস হইতে হবে, কারণ আমার এখন
ইন্ডিয়াও আমাকে দেখছে, আমিও ইন্ডিয়াকে দেখছি, একই চোখ, মানে সমান সমান চোখে দেখছি। আমেরিকা বা অন্য দেশের কথা যদি বলেন, ওরাও কিন্তু আমাদেরকে এই সমান সমান চোখেই দেখছে, এবং আমরা চেয়েছিও সেটা, যে আমরা সমান সমান চোখে দেখব। আমাদের ইকোনমি সমান সমান না, আমাদের জ্ঞান সমান সমান না, আমাদের স্থান সমান সমান না, যুদ্ধের অস্ত্র সমান সমান না, কিন্তু আমরা চোখটা সমান সমান করতে চেয়েছি। এই জায়গাতে আমরা কিভাবে এগোবো, এই কথাটা থাকবে দুইজনের প্রতি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে ফিরছি। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার যে কথাটি বলছিলাম, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমরা একটু আলোচনা এর আগে করেছিলাম যে খলিলুর রহমান তো কন্টিনিউটি করলো, 9 তারিখে তিনি একটা চুক্তি করেছেন, আমরা জানি না সেই চুক্তিকে, যেটি হুমায়রা বললেন। যাই হোক, চুক্তি বাংলাদেশের পক্ষে গেলে ভালো, সেটা ইন্ডিয়ার সাথেও আমরা করতে পারি। বাংলাদেশে আসলে আগামীর যে পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতির সাথে আরও যুক্ত হবে বেশ কিছু অস্ত্র কেনার। ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে শুভেচ্ছা জানানোর যে চিঠিটা দিয়েছে, সেই চিঠির মধ্যেই তিনি অস্ত্র বিক্রি করেছেন, মানে পুরোটাই ব্যবসা। উনি ওইখানেই দুই লাইন লিখেছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। যদি আমাদের মিডিয়াকে ওই 2 লাইনকে হাইলাইট করেন, অথচ পুরো চিঠির মধ্যে ওইটাই ছিল প্রধান, যে আমি যেই চুক্তিগুলো করেছি ওইটা কমপ্লিট করো, আমেরিকারগুলো বেস্ট। এই জায়গাতে আমরা কীভাবে এগোবো? আপনাকে আমি একটা বলি, আপনি যে ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনশিপের কথা বললেন, আপনাকে আমি একটা ছবি দেখাই। আওয়ামী লীগের আমলে এই ভারতীয় হাই কমিশনার যখন মন্ত্রীদের সাথে বসে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। ইন্টার্ম গভর্নমেন্টের সাথে বসার সময় বডি ল্যাঙ্গুয়েজ, আর আমাদের সাথে বসার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। ইট মিনস উই আর রিপ্রেজেন্ট পাবলিকস, আমরা জনতার নির্বাচিত প্রতিনিধি। এবং আপনার যদি কি বলে এটাকে, আপনার যদি জবাবদিহিতা না থাকে, তখন তো যা খুশি তাই করা যায়। আপনার জবাবদিহিতা থাকলে, জনগণের প্রতি কমিটমেন্ট থাকলে, তখন আপনি আপনার দেশের জন্য কাজ করতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প যেটা করছে তার দেশের জন্য, তার বিজনেস স্বার্থের জন্য। আমাদেরকেও দেখতে হবে আমাদের বিজনেস, আমাদের স্বার্থ। আমরা ছোট দেশ হতে পারি, আমরা অল্প রিসোর্স হতে পারে, আমাদের আত্মসম্মান আছে না? আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দ্য ওয়ে অফ মুভিং, দ্য ওয়ে অফ স্ট্রাকচার, আমি এটাই বলছি যে আমাদের কি সেই রকমের স্ট্রং নলেজেবল পিপল বা স্ট্রং নলেজেবল রিসার্চ টিমটাকে আমরা এগোতে পারছি কিনা? আমাদেরকে একটু সময় দেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি অনেক কাজ করেন, এটাই জানতে চাই। আমাদের উই আর ওয়ার্কিং অন ইট। আমাদেরকে একটু সময় দিতে হবে, আপনার প্রত্যাশা অনুযায়ী এটা পূরণ হবে, বাট উই নিড লিটল বিট টাইম। আমার প্রত্যাশা না, আমার আশঙ্কাটা ঠিক কিনা, তো এটা তো বিশ্বাস করছে সরকার না। আমাদের কথা হলো যে আমরা একটা নিয়মের মধ্যে, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছে, আই হ্যাভ এ প্ল্যান, উইদিন দ্যাট ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ এ প্ল্যান। সো আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ দেশের যে পরিস্থিতি আপনি দেখেছেন, গত 2 বছর ইন্টার্ম যেটা চালিয়েছে, আমি তো মনে করি প্রশাসন পুরো ভেঙে গেছে। আগের 17 বছর সহ এটা সহ পুরো ভেঙে গেছে, কোনো স্ট্রিক্টনেস ছিল না। আজকে কি মব হয় দেখেন, হয়তো কিছু ক্ষেত্রে এদিক সেদিক হচ্ছে, কিন্তু আগে যেটা হতো সেটা তো দরকার ছিল না। আপনার যেটা দেশের আইন, প্রচলিত আইনকে আপনি ইমপ্লিমেন্ট করেন মানুষের মধ্যে। কখন করা যায়? যখন আপনি জনপ্রতিনিধি হবেন, আপনার 5 বছর পর ওই জনগণের কাছে আপনার যেতে হবে, এবং আপনি যদি কথা ঠিকভাবে কাজ না করেন, আপনি কিন্তু অ্যান্সার পাবেন না। সো যখনই আপনার গণপ্রতিনিধির জবাবদিহিতা থাকবে, তখন দেখবেন অটোমেটিকলি এভরিথিং উইল বি ফাইন। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা আইন মানি না। আমরা আইন 2 ভাবে দেখি। মানি না, না জানি না দেখেই মানি না। না, আমরা আইন 2 ভাবে দেখি। ক্ষমতাসীন দলের একটা থাকে, বিরোধী দল। আইন সবার জন্য সমান। ওই যে আপনি দেখলেন না যে বরিশালে না কোথায় এক আপনার ওই এজলাস ভেঙেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অনেকে বলছে এটা কেন করলো, সে তো ইসের পক্ষে ছিল, জনগণের পক্ষে ছিল, সে তো জামিন দিয়েছে। হ্যাঁ, আপনি প্রতিবাদ করেন, নিয়মের মধ্যে করেন, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রসেসে করেন, আপনি কেস করেন। আপনি তাই বলে এজলাস ভাঙবেন? নাও, আই উইল নট অ্যাকসেপ্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাকসেপ্ট করবে না, এবং আমরাও চাই এটা করা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠা করাটাই আমাদের এখন মূল লক্ষ্য। অর্থনৈতিক এবং আইন, এইটা যদি আমরা ঠিক করতে পারি, ইনশাআল্লাহ উইল বি দেয়ার ইনশাআল্লাহ, টুডে অর টুমরো। বাট সমস্ত বিরোধী দল যারা আছে তাদেরকে গঠনতন্ত্র সমালোচনা করতে হবে, তাদেরকে সরকারের ভুল আলোচনা করতে হবে, এবং দিন শেষে একসাথে কাজ করতে হবে। এই কারণেই 5ই আগস্ট হয়েছে, এই কারণেই গণ অভ্যুত্থান হয়েছে, এই কারণেই মানুষের। হুমায়রা, আমাদের একদম শেষ প্রান্তে আমরা। আচ্ছা,
2 মিনিট আছে আপনার হাতে। ভাইয়া বললেন যে আইন ক্ষমতাশীলদের জন্য একরকম আর বিরোধী দলের জন্য একরকম, এই বিষয়টা আমি একমত না। কারণ আইন আসলে, আমি আইনজীবী হিসেবে বুঝি আইনের চোখে সবাই সমান, এবং ব্যবহারিক জায়গায় যে আমরা দেখি এটা ডিফারেন্ট। যদিও আমি এটাকে সাংবিধানিক একটা মিথ্যা মনে করি, কারণ যার টাকা নাই তার কাছে আইন ওইটাই আমি বললাম যে ব্যবহারিক জায়গায় সেটা ভিন্ন। কারণ হচ্ছে ওই শুধু টাকা না, ক্ষমতাও একটা ফ্যাক্টর। আমি আবার কিন্তু এখনই কথা আইনজীবী বলি না, আমি না বলেছি না ইন জেনারেল আগে। আগের কথা বলেছেন, জি। ধরেন আইনজীবীদের ক্ষেত্রে সব সময় একটা ইমিউনিটি থাকে। আপনি কখনোই এটা যেই সরকারি আসুক না কেন, আপনি কোনো আইনজীবীকে আসলে কারাগারে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা ওনাদেরকে মোটামুটি আইনের ভ্যানগার্ড হিসেবে ধরা হয়, এবং সে যত বড় অপরাধের সাথেই যুক্ত থাকুক না কেন, রাষ্ট্র তাকে এটা এনশিওর করে যে রাষ্ট্রের যে বিচার বিভাগ তারা বেইল পেয়ে যায়। এটা আমি নিজের জন্য যে এক্সট্রা প্রিভিলেজ, এটা আমি স্বীকারই করে নিচ্ছি। যেটা দুঃখের বিষয়, মব হচ্ছে না বলেছেন, মব হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিএনপি ক্ষমতাচ্যুত করবে, এটা এক্সপেক্টেড, কারণ এইটাই করে সব রাজনৈতিক সরকার। ক্ষমতাচ্যুত না, বাংলা বিএনপি তার ধরেন পছন্দের লোককে সেখানে রিপ্লেস করবে, রিপ্লেসও না, ধরেন বসাবে, নিয়োগ দিবে। হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক, কিন্তু যাকে সরিয়ে যখন আরেকজনকে তিনি নিয়োগ একজন দিবেন, নিয়োগ দেয়, সরকার একটা নিয়োগ দেয়, তখন অটোমেটিক্যালি আগের নিয়োগটা শেষ হয়ে যায়, বাতিল না, শেষ হয়ে যায়। আচ্ছা, মানে হোয়াট এভার টার্ম ইউ, মানে টার্ম যেটাই বলেন না কেন, আমার কথা হচ্ছে যাকে আপনি সরিয়ে দিবেন তাকে ভদ্রভাবে বলে সরান। সে যতদিনই সার্ভ করেছে অতটুকু রেসপেক্ট তাকে দেন। আপনি হ্যাঁ, যে মব সৃষ্টি করে তাকে এখান থেকে সরালেন এবং তার চেয়ারে যাকে বসালেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো যোগ্যতার মাপকাঠিতে উনার ওই চেয়ারে বসার কথা না। উনি একজন অ্যাকাউন্ট স্পেশালিস্ট, এফসিএ। উনি একজন অর্থনীতিবিদ না, উনার ব্যাংকিং সেক্টরে কোনো এক্সপিরিয়েন্স নাই। উনি ব্যবসায়ীদের স্বার্থটা বুঝে। ওই যে ট্রাম্পকে বসাই দিচ্ছে না, ট্রাম্প এখন উইমজিক্যাল ডিসিশন নিয়ে সারা বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে, এখন গভর্নরের অবস্থা হবে সেরকম। আপনারা লিখে রাখেন, কারণ আপনি যখন ব্যবসায়ীদের পরামর্শে একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো জায়গায় বসাই দিবেন, তখন তারা ব্যবসায়ী স্বার্থই দেখবে, এবং সেটাই হয়েছে। এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বৈশ্বিক যে পরিস্থিতি, সেটা নিয়ে যদি একটু বলতে যেটা বলেছেন, সেই জায়গাটায় বলতে চাই যে ধরেন আমরা দুর্বল রাষ্ট্র, আমরা সব দিক থেকে অনেক দুর্বল, কিন্তু আমরা একটা আত্মমর্যাদাপূর্ণ জাতি। আমাদের আত্মমর্যাদার জায়গায় কেউ আঘাত হানলে আমরা অবশ্যই প্রতিহত করব। এবং অসংখ্য ধন্যবাদ। যদিও আই কন্ডেম ইওর ওয়ার্ড দুর্বল। দর্শক, আমি মনে করি না যে আমরা দুর্বল রাষ্ট্র। আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র রাষ্ট্র যে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র রাষ্ট্র যে বারবার ভারতকে সরিয়েছে, 75-এ এবং 24-এ। আমরা এখনো গণ অভ্যুত্থান করি 53-54 বছরে। এখন আমরা ভোটের অধিকারের জন্য 17 বছর ফ্যাসিস্ট সরকারকে সুযোগ দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করি। তো আমরা দুর্বল না, হয়তো বা আমাদের ওই আমেরিকার মতো এত প্রযুক্তি নাই, কিন্তু প্রযুক্তি হতে কতক্ষণ, আমাদেরকে তো আমেরিকার মতো সময়ে দিতে হবে। দেশের জন্য যেটি সেটির সাথে আসলে কোনো আপোষ হয় না যখন দেশের স্বার্থ আসবে। এই জায়গাটি কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে। শুধু সরকার প্রধান মনে করলেন যে আমি ঘাড় সোজা করে থাকবো, সার্বভৌমত্ব নিয়ে আসবো, তা না। সাধারণ মানুষকে এবং মানুষের সাথে মানুষকে এবং দেশের নাগরিককে, এবং শুধুমাত্র কোনো একটা দলকে সাপোর্ট করার জন্য প্রয়োজনে আমি দেশের বিরুদ্ধেই কথা বলে ফেলবো, কারণ এই সরকার আমার পছন্দের সরকার না। এই যে দায়িত্বহীনতা, এই জায়গা থেকে সরে আসতে হবে। শেষ করছি। ইস্পাহানী মির্জা ফজলুর রহমান।